মোহাম্মদ ইজাজ, আপনাকে প্রথমেই আপনার কাছে প্রশ্ন যে 24-এ যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানটা আপনি কিভাবে দেখেন, এই বিশ্লেষণ একটু। ধন্যবাদ আপনাকে। এটা আসলে 24 আমরা বলি জুলাই গণ অভ্যুত্থান। হ্যাঁ, এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমরা দেখেছি যে যখন পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন তৎকালীন সময় যারা করেছিলেন, বঙ্গ সাথে যুক্ত ছিলেন, এই পুরো আন্দোলনটাই ছিল দুটো জিনিস। একটি হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়, পাট থেকে যে উৎপাদন হয়, এই উৎপাদনের বেশিরভাগ টাকা অ্যালোকেশন হয় আসলে করাচি এবং ইসলামাবাদের ডেভেলপমেন্ট। এবং অর্থনৈতিক বৈষম্য আমরা লক্ষ্য করছি। একটি দ্বিতীয় হচ্ছে যে চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটার সাথে এই জুলাই অভ্যুত্থানের যে মিলটা, চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি যে বড় পোস্টগুলোতে এবং বেশ ভালো জায়গায় চাকরির ক্ষেত্রে বাঙালিদের অবস্থান কিন্তু কমছে, তাদের চাকরির অ্যাক্সেসটা অনেক কমছে। এবং আরেকটা হচ্ছে যে অ্যালোকেশন, যদি আমরা বলি ডেভেলপমেন্টের যে অ্যালোকেশন গুলো আছে, সেটাও আমাদের এখানে কম ছিল, পাকিস্তানে বেশি ছিল। একটা বৈষম্য বিরাজমান ছিল তৎকালীন পাকিস্তানের সময়। এবং আরেকটি বিষয় পরবর্তীতে লক্ষ্য হলো যে এত বৈষম্য থাকার পরও যখন গণতান্ত্রিক পরিবেশ, ভোটের একটি পরিবেশ তৈরি হলো, তখন অ্যাবসলিউট মেজরিটি শেখ মুজিবুর রহমান পেলেন। কিন্তু তারপরেও অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরেও মানে এখানকার মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে ওভারটেক করে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করা হলো না। দ্যাট মিনস দুটো জিনিস আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে বৈষম্য, আরেকটা হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা বলি যে মানুষের যে পাওয়ার, পিপলস পাওয়ার, এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করা হয়েছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের প্রধানতম যে বিষয়গুলো ছিল যে ফেয়ার কম্পিটিশন হবে, যার দক্ষতা অনুযায়ী তারা এগিয়ে যাবে, এই ফেয়ারনেসটা একদম জিরো ছিল আমরা বলবো, এবং এটা পরিষ্কার ছিল এই সময়। এটার বিরুদ্ধেই কিন্তু তার পরবর্তীতে আমরা রক্ত দিয়ে আমরা একে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা আনার পরে আমরা দুটি জিনিস লক্ষ্য করি। একটি হচ্ছে যে পাকিস্তান আমলের যে কলোনিয়াল লেগেসিটা ছিল বাংলাদেশে, সেই লেগেসির কন্টিনিউশন আমরা কিন্তু পরবর্তী শাসনের মধ্যে আমরা লক্ষ্য করি। এবং স্বাধীনতার পরপরই যে সংবিধানটি রচনা হয়েছে, সেখানে সংবিধানের 4টি মূল ধারার কথা বলা হয়েছে, কিন্তু সেই মূল ধারার সাথে রিফ্লেকশন কিন্তু আমরা পরবর্তী কোনো শাসনই আমরা পাইনি। আপনারা দেখেছেন যে এই গণতন্ত্রকে পরবর্তীতে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সে আওয়ামী লীগ গণতন্ত্রকে বাদ দিয়ে একদলীয় শাসন বাস্তবায়ন করেছে। মানুষের আবার সেই গণতন্ত্রহীনতা, মানুষের যে এম্পাওয়ারমেন্ট, সেটা লোপ পেয়েছে। তার পরবর্তীতে মানুষের যেই আমাদের মানবিক মর্যাদা সম্পূর্ণভাবে ভুলণ্ডিত হয়েছে তৎকালীন সময়। তারই রোষের কারণে একটি বড় একটি বাজে ঘটনা ঘটেছে, ঐতিহাসিক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো পিছনে ঈর্ষা এবং প্রতিশোধ এগুলো জড়িত ছিল। 15ই আগস্টের কথা আমরা বলছি। এবং এরপরে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসছেন, তারা এই ফেয়ারনেসটা, যেটা আমরা বলি একটা মানবিক মর্যাদা, আরেকটা হচ্ছে যে মানুষ সবাইকে একইভাবে দেখা, এটাকে আনবায়াস ভাবে দেখা, এইটা আমরা কিন্তু মানে বৈষম্যহীন ভাবে দেখার যে বিষয়টা, এটা আমরা লক্ষ্য করেছি। এরপরে আর আমরা পাইনি। 53 বছর আমরা পার করেছি, কিন্তু বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে পারিনি। শুধু কনস্টিটিউশনে তৎকালীন সময় সংস্থানটার নাম বলা হয়েছে, নামে মাত্র খুশি করার জন্য, অথচ এই বৈষম্যহীনতার জন্যই কিন্তু আন্দোলন করা হয়েছে। সুতরাং এটি এক ধরনের আমরা বলতে পারি এক ধরনের সিডাকশনের মতো, ওষুধের মতো, যে শুধু টার্মিনোলজিটাই ব্যবহার হয়েছে, বা এটার কোনো রিফ্লেকশন আমরা জাতীয় পর্যায়ে আমরা পাই নাই এবং রাজনৈতিক পর্যায়ে পাই নাই। এরপরে 91 হলো। 91-এ ছাত্ররা আন্দোলন করেছে মূলত, এবং ছাত্র নেতারা পরবর্তীতে এই পুরো আন্দোলনটা রাজনৈতিক দলদের হাতে তুলে দিয়েছে। এবং তাদের আশা ছিল যে এবার বৈষম্যহীন একটি রাষ্ট্র, একটি কনস্টিটিউশন তৈরি হবে। কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য যারা রাজনৈতিক দল ছিল, তারা এই বৈষম্যহীন রাষ্ট্রের কমিটমেন্ট তারা একসময় দিয়েছিল রাজপথে, কিন্তু তারা তাদের হাতে যখন ক্ষমতা দিয়েছে, তখন তারা পার্লামেন্টারি ডেমোক্রেসির নাম দিয়ে একটি গণভোট করেছে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হবে না, পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট হবে। তো এই ধরনের গণভোট করে আমাদেরকে আবার ডেভিয়েশন করেছে। যেখানে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে ভুলণ্ডিত হয়েছে। এবং তারপরে যারা ক্ষমতা এসছে, বিএনপি এসছে, তারপর আওয়ামী লীগ এসছে, তারপর আবার বিএনপি এসছে, তারপর 111 হয়েছে, এরপর আওয়ামী লীগ এসছে। সুতরাং এই পুরো ধারাবাহিকতাটাই ছিল বৈষম্য যুক্ত, যেখানে আরো বৈষম্য তৈরি হয়।
সেটার একটি কন্টিনিউশন আমরা লক্ষ্য করি। যে কারণে আপনি দেখবেন যে বিএনপির সময় হাওয়া ভবন কেন্দ্রিক যে দুর্নীতি এবং তার বিরুদ্ধে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। এর পরবর্তীতে 1/11 হলো। 1/11-এর সময় অনেকে আশা করেছিল যে এবার মনে হয় কিছু একটা হবে, কিন্তু এটা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট। মিলিটারি ব্যাক গভর্নমেন্ট মানুষদেরকে ধরে মিলিটারি মানে এটাকে পুলিশই রাষ্ট্র তৈরি করতে পারে, কিন্তু মানুষের বৈষম্য দূর করার ক্ষেত্রে তারা কিন্তু তৈরি করতে পারেনি। যে কারণে পরবর্তীতে যখন শেখ হাসিনা আবার ক্ষমতা এসছেন, আওয়ামী লীগের যে ক্ষমতা 15 বছর আমরা দেখেছি, এই 15 বছরে এই বৈষম্যটা আরো চরম আকার ধারণ করেছে। এবং আওয়ামী যে তিনটি ন্যারেটিভ ছিল, মূল ন্যারেটিভ, একটি হচ্ছে উন্নয়ন, একটি হচ্ছে না মুক্তিযুদ্ধের চেতনা, আর একটি হচ্ছে যে শুধুমাত্র তাদেরকেই কাছে টানা হবে যারা হচ্ছে আওয়ামী লীগের এই উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাটা শুধুমাত্র তার কেন্দ্রিক এবং শেখ মুজিব কেন্দ্রিক, শেখ মুজিবের বাইরে আর কোনো কথা নাই। এই যে আমরা সকলের যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের সময় তৈরি করেছিলাম, চেষ্টা করেছিলাম, আমরা সেখান থেকে কিন্তু আবার আমরা পরাধীনতায় চলে গেছি। আমরা পরাধীনতার মধ্যে গিয়েছি বৈষম্যের মাধ্যমে, আমরা পরাধীনতার মধ্যে গিয়েছি একনায়কতন্ত্র এসেছে বিভিন্ন সময়, এবং এটা অ্যাবসলিউট ফ্যাসিজম আমরা লক্ষ্য করি এই আওয়ামী লীগ সরকারের 2008-এর পর থেকে 24 পর্যন্ত যে সময়টা আছে সেই সময় আছে। সুতরাং এইটারই ধারাবাহিকতায় আমরা দেখি যে ছাত্ররা বাংলাদেশের কেউই ফেসবুকে কথা বলতে গেলে আপনার সেটা তো আছেই, মানে কথা বলতে অনেকে ভয় পেত। আমাদের দেশে আমরা আয়নাঘর দেখেছি, আমরা কোনোদিন চিন্তাও করি নাই যে মানুষ রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে বাসা থেকে ডেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে এবং এরপর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা রক্ষার কাহিনীর বাসার কাছে যখন যাওয়া হয় এবং প্রথমে তার পলিটিক্যাল পরিচয়ের উপর ভিত্তি করে তার জন্য জাস্টিস নির্ধারণ করা হয়। আপনি চাকরি পাবেন কি পাবেন না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অন্য কোনো দল করে থাকে এই জন্য আপনাকেও চাকরি দেওয়া হবে। এই যে বৈষম্যগুলো আপনি চিন্তা করেন, বাংলাদেশ তো কোনো রাজনৈতিক দলের বাংলাদেশ না। এবং সাম্প্রতিক সময় যখন শেখ হাসিনা ক্ষমতা চ্যুত হন, পতন হন, তার আগে উনি বলেছিলেন এটা আমার দেশ, আমার বাবার দেশ, এটা আমি ভালো বুঝি। সুতরাং বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা তৈরি করছিলাম, এই দেশের মালিকানা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণের। সেখানে আমরা দেখেছি যে এই দেশের মালিকানাটা একটি পরিবারের রয়েছে। এই যে সকলকে আপনি এক্সক্লুড করলেন করে শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবস্থা কিংবা একটি পরিবারই তাকে ঠিক করবে, এই যে আওয়ামী ন্যারেটিভ এবং আর কাউকে সহ্য করা হবে না, এটা প্রতিষ্ঠিত করার জন্য এর সাথে যে ব্যুরোক্রেটরা আছে, এর সাথে যে রাজনীতিবিদরা আছেন এবং এর সাথে ভূ রাজনৈতিক যে অ্যালায়েন্স যারা আছে, সকলে মিলে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সারা বাংলাদেশকে একটা জেলখানা তৈরি করেছে। সমগ্র বাংলাদেশ একটা জেলখানা ছিল আপনি যদি চিন্তা করে থাকেন। তো সেখানে অনেক সময় অনেক রাজনৈতিক দলরা এগিয়ে আসতে চেষ্টা করেছে এই বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু রাজনৈতিক দলগুলোর আহ্বান ছিল শুধুমাত্র আবার তারা ক্ষমতায় যাবে। তো যে কারণে তারাই তাদের আন্দোলনগুলোকে আসলে সাকসেসফুল করতে তারা পারে। একটি বড় আমরা দেখেছি যে জনগণকে সম্পৃক্ত করার যে বিষয়টা, সেটা একটা ভুল ছিল। বিএনপি কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা গত 15 বছরে জনগণের যেই জনগণের যে ইস্যুস, প্রথম ইস্যু ছিল হচ্ছে দ্রব্যমূল্য, দুর্নীতি, বৈষম্য, এগুলোর চেয়ে বেশি কথা বলেছেন। এগুলো নিয়ে তারা আসলে কথাই বলেননি, তারা শুধু কথা বলেছেন ভোট নিয়ে। এবং পরবর্তীতে অবশ্যই ভোট যারা বয়কট যখন করলো সেটা শেষ সময় এসে হয়তো বা অনেক বাংলাদেশের অনেক লোকজন তাদেরকে মৈত্রী করেছে, সংহতি জানিয়েছে, কিন্তু ব্রডার ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো লিডারশিপটা নিতে পারেনি। যে কারণেই ছাত্র আন্দোলন যখন শুরু হলো, আপনারা জানেন যে 18তে ছাত্র আন্দোলন হয়েছে, তার আগে সড়ক নিয়ে আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনগুলোতে বিভিন্ন সময় রিপিটেডলি এই পুরো জেনারেশনটাকে হেলমেট বাহিনী দিয়ে বাংলাদেশে 3 ধরনের বাহিনী তৈরি করা হয়েছে। আপনি কিন্তু জুলুমের শাসন প্রতিষ্ঠা করতে চান তাহলে এটা তো এককভাবে জুলুম করা সম্ভব না। আপনি জানেন যে প্রথম হয়েছে যে পুরো ব্যুরোক্রেসিটাকে যে পরিমাণ তারা দুর্নীতি করতে চায় তাদেরকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে। কোন ধরনের দুর্নীতির বিচার আমরা সেরকম ভাবে লক্ষ্য করিনি। সিম্বলিক্যালি 2-1জনকে ধরেছে এবং বলছে যে আমরা এদের বিচার করি, কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশে ঘুষ খাওয়া একটি চরম অন্যায়ের বিষয়। এটা আজ থেকে 20 বছর আগে মানুষ ঘুষখোরের সাথে বিয়েও দিত না, কিন্তু গত 15 বছরে পুলিশের সাথে ছবি তোলার একটা প্রতিযোগিতা মানুষের হচ্ছে। এ কারণে তারা হচ্ছে যে এই ধরনের জালেম শাহীকে রক্ষার যে বা লাঠিয়াল বাহিনী,
এরকম ভাবে তৈরি হয়েছে যে তাদের সাথে সম্পর্ক রাখলে আমি সেফ থাকবো। আপনি দেখবেন যে একটা ট্রেন্ড ছিল গত 15 বছরে, স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধির সাথে মানুষ ছবি দিতে যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতো, তার থেকে বেশি একটি শ্রেণী ছিল যারা থানায় যারা ওসি এসছে তার সাথে ছবি দিতেন, পুলিশ যারা হয়েছেন তাদের সাথে ছবি দিতেন। পুলিশদের একটা ক্ষমতা, অবৈধ ক্ষমতা ছিল, তারা যা ইচ্ছা তা করতে হতো। আইন বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো এটা ছিল সিম্বল অফ পাওয়ার। সুতরাং আরেকটি ছিল যে এই রাষ্ট্র এই জুলুম শাহীকে টিকিয়ে রাখার জন্য একটা মিলিশিয়া বাহিনী, যেটা আপনার হেলমেট লিগ, আমরা বলি যে হেলমেট পরে তারা কারা ছিল এটা আমরা বাংলাদেশের মানুষজন জানে। এবং তারা অবৈধ অস্ত্র নিয়ে আজকে আপনারা এই গত কিছুদিন ধরে আপনারা দেখেন যে স্নাইপার উদ্ধার করা হচ্ছে, তাই না? লিথল উইপেন যদি আপনি সিভিলিয়ানদেরকে দিয়ে দেন এবং তারা তার পাশের বাসার লোকটাকে হত্যা করছে স্নাইপার দিয়ে, এটা কত বড় ডেঞ্জারাস মানবতা বিরোধী অপরাধ। এটা করার জন্য আমরা এদেরকে তৈরি করেছি, এই লাস্ট গভর্নমেন্ট তৈরি করেছিল। সুতরাং এইভাবে এই জুলুম শাহীটা ছিল এবং এইটার যখন শেষ পর্যায়ের দিকে চলে গেছে যে আর মানুষ ঠিক করে কথা বলতে পারছে না, তার যে বাক স্বাধীনতা, তার যে মৌলিক মানবিক মূল্যবোধ, এটা তার ঠিক নাই। এগুলো যখন চরম পর্যায়ে চলে গিয়েছে তখন আপনারা দেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল ছেলেপেলে প্রথমে তারা তাদের চাকরির মধ্যে যে বৈষম্য, সেই কোটা বিরোধী আন্দোলন তারা তৈরি করেছিল। এবং এই কোটা বিরোধী আন্দোলন তৈরি করতে গিয়ে আমরা এই আন্দোলনের ডেভেলপমেন্টটা খুব সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য দেখতে পাই। প্রথমে কোটা বিরোধী আন্দোলনে যখন তারা বললো যে না, আমরা এটা আনকম্প্রোমাইজিং হবে, এটা আমরা চাই, এখানে কোনো ধরনের বৈষম্য থাকা যাবে না, তখন তাদের উপরে রাতের বেলা হেলমেট লিগকে নামিয়ে দাও এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিশু সবাইকে মিলে কিন্তু পিটিয়েছেন, গুলি করেছেন। এবং পুলিশ নির্বিচারে এদেরকে যখন গুলি করা শুরু করলো তখন সারা বাংলাদেশের মানুষজন এদেরকে রক্ষা করার জন্য যে এই ছেলেগুলো তো আমাদের ছেলে, আমাদের বাচ্চা, কারণ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীরা পড়ে, সুতরাং এই মেধাবীদেরকে যদি গুলি করে মেরে ফেলে তাহলে এই রাষ্ট্রে আমরা কোথায় নিরাপদ থাকবো। এবং এদেরকে রক্ষার জন্যই কিন্তু আমরা প্রথমে যে সংহতিটা আমরা সাধারণ জনগণের সাথে দেখেছি। আমরা বিএনপির সাথে কিন্তু এই সংগতিগুলো আমরা তখন পাইনি, কিন্তু ছাত্ররা এবং যেটা বলা যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জনতার সাথে ছাত্রের সাথে জনতার এই যে সংহতিটা হয়েছে, সলিডারিটিটা হয়েছে, এটার প্রথম সলিডারিটির মেথডটা ছিল যে আমরা এই ছাত্রগুলোকে রক্ষা করতে চাই এবং ছাত্রদেরকে রক্ষা করার জন্য এটা একটা মানে অমানবিক ভাবে যদি তাদেরকে গুলি করে মারা হয়, বিদ্যুৎ অফ করে একসময় বাংলাদেশের অনেক আলেমোলেমাকে মারা হয়েছে। তো এটা তো আর একটি নির্দিষ্ট জায়গায় এদেরকে একসাথে করতে পারা যাচ্ছিল না, যে সমগ্র দেশব্যাপী। তখন ইন্টারনেট বন্ধ করে রাতের অন্ধকারে দিনের বেলায় মুহুর্মুহু গুলি করে যখন এদেরকে মারা শুরু হলো, হেলিকপ্টার থেকে মারা হচ্ছে, ছাদের উপর থেকে স্নাইপার দিয়ে মারা হচ্ছে, এই যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, তখন বাংলাদেশের সকল মানুষজনের মধ্যে একটি আবেগের সঞ্চার হলো যে এই ছাত্রদেরকে আমাদের এই মৈত্রীটা হলো ছাত্র জনতার মধ্যে। এই জন্য আমরা বলি এটা ছাত্র জনতার প্রাথমিক ভাবে। আর আমি আরেকটা বলি, এরপরে আমরা এটা ডেভেলপমেন্টটা দেখি, শুধু এটা এখানেই শেষ হয়নি। যখন ছাত্র এবং জনতার মৈত্রী হয়ে গেল, সংহতিটা হয়ে গেল, তখন ছাত্ররা দেখলো যে এই সরকারের কাছে কিন্তু এক সময় ছাত্ররা ভেবেছিল যে এই সরকার হয়তো বা এই কথাটা শুনবেন, তৎকালীন সময় প্রধানমন্ত্রী এই কথাটা শুনবে এবং তারা এটাকে উনি একটা জায়গায় নিয়ে যেতে পারবে, এই আশা কিন্তু ছাত্রদের মধ্যে ছিল। যখন এরকম একটি নিউট্রাল নন পলিটিক্যাল ইস্যুতে যখন তাদের বুকে গুলি করা শুরু করলো, সাইদের মতো ছেলেকে মাত্র কয়েক গজ দূরত্ব থেকে গুলি করলো, এটা যখন সারা বাংলাদেশের মানুষজন দেখলো, তখন ছাত্ররা এবং বাংলাদেশের যে জনতা আমরা বলি, তারা এটা কনভিন্স হয়ে গেল যে এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচার আসলে আমার এই কথা শুনবে না এবং সে আগে মেরে ফেলবে, দরকার পড়লে লাশের বন্যা বইয়ে দিবে, পাখির মতো মানুষ মারবে, ছাত্র মারবে, কিন্তু আমাদের কথা শুনবে। তখন এই কোটা আন্দোলন ট্রান্সফার হয়ে হলো বৈষম্য বিরোধী। খেয়াল করে দেখ এই যে আন্দোলনের ট্রান্সফরমেশনটা, প্রথমে এই আন্দোলনটা ছিল ছাত্রদের, তারপরে এটা সবার আন্দোলন হলো কিভাবে, যে আপনি একটা আন্দোলনকে যখন সার্বজনীন করেন, এই সার্বজনীনের ডাকটা কিন্তু ছাত্ররা তখন সিদ্ধান্ত নিল যে না, এই আন্দোলনটা কোটাতে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্যটা কার বিরুদ্ধে? সকল মানুষের বিরুদ্ধে।
এবং আপনি লক্ষ্য করবেন যে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার একটি বড় সাকসেসফুল ভাবে একটি কাজ করতে চেষ্টা করেছিল, সেটা হচ্ছে যে একজনের সাথে আরেকজনের ডিভিশন তৈরি করেছিল, লাগিয়ে দিয়েছিল। পুরো দেশটাকে তারা প্রথমে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি নামে একটি ন্যারেটিভে ভাগ করেছে। তারপরে জামাত শিবির ট্যাগিং নাম দিয়ে কিন্তু আরেকটি ন্যারেটিভে তারা ভাগ করতে চেষ্টা করেছে। দেশের পক্ষে দেশের বিপক্ষে ন্যারেটিভে ভাগ করার চেষ্টা করেছে। হিন্দু মুসলমানের ন্যারেটিভে ভাগ করার চেষ্টা করা হয়েছে। তারপরে উন্নয়ন কারা চায়, উন্নয়ন কারা চায় না, এই ধরনের ন্যারেটিভ। সুতরাং অনেকগুলো সেক্টর আছে। এরপরে আরেকটি বড় পলিটিক্যাল বিভাজন আমরা বাংলাদেশে লক্ষ্য করি, সেটা আপনি দেখবেন যে শাপলা এবং শাহবাগ যে ভাগ, যারা বাংলাদেশে তো অনেক মানুষজন আছে যারা হচ্ছে যে নামাজ পড়েন, ইসলামিক মুসলমান, তো তাদের কোনো রাইটস কি থাকবে না, কারণ তারা তো মেইন স্ট্রিমে কথা বলতে পারেন না। মেইন স্ট্রিমে যারা কথা বলেন তারা প্রগতিশীলতার নামে আরেকটি রাজনীতি করে। সুতরাং এটি একটি ভাগকে খুব সিরিয়াসলি খুব কেয়ারফুলি এগুলোকে জিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের মাধ্যমে। কারণ আপনি যত ভাগ তৈরি করতে পারবেন তত ঐক্য সম্ভব না, এবং যেটা আমরা বিএনপির রাজনীতিতে এটা ফেইলিও দেখছি। বিএনপি কাউকে ঐক্যবদ্ধ করতে পারেন, কারণ বিএনপি ঐক্যবদ্ধ করতে গেলেই জামাত ইস্যুটা চলে এসেছিল। বিএনপি ঐক্যবদ্ধ করতে গেলে হেফাজত ইস্যুটা চলে আসছিল। হেফাজতের একটা অংশ ফ্যাসিস্ট হাসিনাকে কওমি জননীয় বলেছেন একসময়, আপনি খেয়াল করে দেখেন। সুতরাং সেকুলার পলিটিক্স এবং যারা হচ্ছে যে কিছুটা ধর্মভিত্তিক চিন্তা ভাবনা করে কিন্তু রাজনীতিতে যুক্ত নয়, এদেরকে একসাথে কিভাবে করা যাবে, এটি একটি বড় ক্রাইসিস এবং চ্যালেঞ্জ ছিল। কারণ আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, যখন আপনি বলবেন এটা মানে সবাই, সর্বজন, সুতরাং সবাই যখন আসবে তখন তার মধ্যে বিভাজন থাকবে না। এই বিভাজনের যে ক্লিকটা আমরা বলি, যে ঐতিহাসিক যে শিফট এই পুরো আন্দোলনের, সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে এটা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেল, তখন কিন্তু তারা সবাইকে একসাথ করে, ছাত্ররা বাংলাদেশের সকল সেক্টরকে একসাথ করেছেন। আপনারা দেখবেন এই আন্দোলনকালীন সময় যদি ফুটেজ গুলো লক্ষ্য করে থাকে, মনে করে থাকে, এই সময় নারী পুরুষ নেমে গিয়েছে। জাহাঙ্গীরনগরের একটি ছবি খুব বেশি পপুলার হয়েছিল, যে একটি বোরকা পরা হিজাবি একটা মেয়ে লাঠি হাতে, তার পাশে মডার্ন ড্রেস পরা আরেকটি মেয়ে লাঠি হাতে নিয়ে এসে রেজিস্ট্যান্সের জন্য হল থেকে বের হচ্ছে। মানে এইটা সিম্বলিক, কারণ এখানের মধ্যে আপনি যে ধর্ম পালন করে আর যে প্রগতিশীলতা চর্চা করে তাদের দুজনের মধ্যে কোনো ভাগ করেন নাই। মানে তারা মৈত্রী তাদের হয়ে গেছে, সংহতিটা তাদের মাঠেই হয়ে গিয়েছে। সুতরাং এই যে নামের যে পরিবর্তন এবং এই কলটা তারা বুঝে রাইট সময় যখন বললো যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবো এবং আমাদের এক দাবি হবে যে এই স্বৈরাচারের পতন ছাড়া এই বৈষম্য প্রতিষ্ঠা করা সম্ভব না। এটাই হচ্ছে আন্দোলনের চূড়ান্ত রূপ। গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপটা হচ্ছে এই শিফটিংটা, এবং এই শিফটিংটা যে একটা ইউনিভার্সাল কল দেয়, যে কোনো বিপ্লবের কিংবা গণ অভ্যুত্থানের ইউনিভার্সাল কলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা সাকসেসফুলি বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানে এটা দেওয়া হয়েছে, এবং এটা সাকসেস হয়েছে। এই অভ্যুত্থানে দেওয়ার কারণে আমরা দেখেছি যে পরবর্তীতে ছাত্র জনতার সাথে একটা সিপাহী যোগ হয়েছে। লক্ষ্য করবেন যে আর্মি এবং অন্যান্য যে লিথল ফোর্স যারা আছে তারা কিন্তু যুক্ত হয়েছে। সুতরাং এটা অভ্যুত্থানটা পরবর্তীতে ছাত্র জনতা এবং যখন সিপাহীও যুক্ত হয়েছে তখন কিন্তু আর ফ্যাসিস্ট বাংলাদেশে কিন্তু বসে থাকার কোনো সুযোগ তার ছিল না। সুতরাং এই অভ্যুত্থানটি ছাত্র জনতা এবং সিপাহীর অভ্যুত্থান হয়েছে, জুলাইয়ের অভ্যুত্থান। আমার আরেকটা প্রশ্ন জানা আছে আপনার কাছে, যে অনেকে বলে যে তারা যে আন্দোলনটা করেছে সরকার বিরোধী, যে আমরা দেখলাম যে সরকার শেষ পতন হলো আন্দোলন, এটা ছাত্ররা নাকি আগে থেকে প্ল্যান করা ছিল। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এবং আমি আরো একটা প্রশ্ন এর মধ্যে হলো যে অনেকে বলে যে দিকে আমেরিকার ইন্ধন রয়েছে, এই ব্যাপারটা একটু বিস্তারিত বলুন। প্রথম হচ্ছে আমরা যদি আন্দোলন ক্লোজলি মনিটর করি এবং যারা সমন্বয়ক ছিলেন তাদের কথাগুলো যদি আপনি দেখেন, বিপ্লব কখনো প্রি প্ল্যান হয় না, সম্ভব না, কারণ বিপ্লব হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং অর্গানিক। এবং আপনি যারা সমন্বয়ক ছিল এবং যারা এখানে সরাসরি ইনভলভ ছিল, আমরা যারা কখনো বিতর্কে কখনো সম্মুখে আমরা যারা ছিলাম, কেউই তো প্ল্যান করে আমরা নামি নাই। আমরা বুঝেছি একটি সেন্সেশন সারা বাংলাদেশে ছিল, যে আমি যেটা প্রথমে বললাম যে এদেরকে রক্ষা করতে হবে। তার পরবর্তীতে এটা ঐক্যবদ্ধ হয়ে গেছে রক্ষা করতে গিয়ে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর যখন দেখা গেল যে এই বৈষম্য টিকবে না, কারণ যে পরিমাণ গুলি বর্ষণ করা হচ্ছে, হ্যাঁ, এবং এই গুলি বর্ষণের এক্সটেন্ট আপনি চিন্তা করেন, শুধুমাত্র ইসরায়েলে আকাশ থেকে গুলি করা,
এবং স্নাইপার দিয়ে সিভিলিয়ানকে মারা হয়। আর পৃথিবীর কোথাও এটা হয় না, কিন্তু স্নাইপার দিয়ে সিভিলিয়ান মারা হয়, আকাশ থেকে গুলি করা হয়, রাতের বেলা ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এটা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এটা কাশ্মীরে আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখেছি, যেটা বিজেপি সরকার করেছে। আর ইসরায়েলে এই ধরনের অপারেশন আমরা দেখি। সুতরাং ঢাকা একটি আসলে গাজা মডেল, যেটা আমরা বলেছি, ঢাকা একটি গাজা মডেল করা হয়েছে এবং ওয়েস্ট ব্যাংক মডেল করা হয়েছে, যেখানে চারপাশে তার কাটার বেড়া হচ্ছে ভারতীয় বেড়া দিয়ে আমাদেরকে, আপনি চাইলেও বের হতে পারবেন না, এবং আপনাকে বাসায় বসে আপনাকে গুলি করে মারা যাবে। এই ধরনের একটি কালচার এবং এই ধরনের একটি প্র্যাকটিস আপনার গত সরকার সময় আছে। সুতরাং এটা আমেরিকার প্রি প্ল্যান বলে আমরা এখানকার যে পুরো গণবিপ্লবটি যেটা হয়েছে, সিপাহী জনতা এবং ছাত্রদের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে আমরা আসলে আন্ডারমাইন করতে চাই, কিংবা এই বিপ্লবের এসেন্সটা আমরা আসলে এখনো বুঝতে পারছি না। এই বিপ্লবের 3টা গুরুত্বপূর্ণ এসেন্স আছে। প্রথম এসেন্স হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের, ইনক্লুডিং হাসিনার যে 3টি ন্যারেটিভ আছে, উন্নয়নের বাইরে কোনো কথা বলা যাবে না, এবং এই উন্নয়ন চুরির মাধ্যমে যদি চুরিও হয়ে থাকে, আপনার ক্ষতিও হয়ে থাকে, আপনি কোনো কথা বলতে পারবেন না। শেখ হাসিনা একটি কথা সবসময় বলতো না, এত বেশি কথা বলে আমি তাহলে সব বন্ধ করে দেবো, আমি বিদ্যুৎ গ্যাস সব বন্ধ করে দিয়ে আমি ঘরে বসে থাকবো বলে উনি হাসতেন। আপনি চিন্তা করেন যে এই ন্যারেটিভ উনি ইম্পোজ করতে চেষ্টা করেছেন আমাদের উপরে। তার বিরুদ্ধে এখন অ্যাটলিস্ট মানুষজন, আমরা মনে করি, আমরা আশা করছি বাংলাদেশে ওইটার আর রিপিটেশন ভবিষ্যতে যারা আসবেন তারা যেন না করেন, সেই ক্ষেত্রটা এখন তৈরি করা হবে। দ্বিতীয় ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশে কনভেনশনাল মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যে পরিমাণ ওভারস্ট্রেস করা হয়েছে, এবং এটাকে যে পরিমাণ পার্শিয়ালি মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটাকে বিকৃত করা হয়েছে, যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই শুধুমাত্র শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন এখানে নাই, জিয়াউর রহমান এখানে নাই, এই নজরুল ইসলাম এখানে নাই, মনসুর এখানে নাই, এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা সাধারণ লোকজনের কোনো ইতিহাস এখানের মধ্যে ইনক্লুড করা হয় নাই, কিংবা এটাকে সামনে আনা হয় নাই। আপনি দেখবেন এইটা একটি বুমেরাং হয়েছে আমরা মনে করি, এবং এখান থেকে এটার কারণে আমরা সমগ্র, শুধু বঙ্গবন্ধু পরিবার এবং তার যে চাটুকার আছে তাদেরকে বাদ দিয়ে সমগ্র দেশবাসীকে আপনি এই জেলখানার মধ্যে বন্দি করে রাখছেন, একটা পুরো দেশকে আপনি কেজ বানিয়ে রেখেছেন বিভিন্ন আইন দিয়ে, অ্যাক্ট দিয়ে। সেটা থেকে আমি মনে করি যে একটি বড় মুক্তি আমাদের পেয়েছে। পাকিস্তান আমলে যে বড় মুক্তিটি আমরা পেয়েছি, এরকমই আর এই জন্য এখানকার ছেলেরা এখন বলে নতুন স্বাধীন, নতুন ভাবে স্বাধীন। এটা কিন্তু আসলে শুধুমাত্র শেখ হাসিনা থেকে স্বাধীনতা তা না, পুরো ফ্যাসিস্ট ব্যবস্থার যে ন্যারেটিভ গুলো আছে। 3 নম্বর ন্যারেটিভ হচ্ছে সব জায়গার মধ্যেই বঙ্গবন্ধু, সব জায়গার মধ্যেই বঙ্গবন্ধু। সুতরাং জাতিবাদী যে পলিটিক্স আমরা দেখেছি, একজন জাতির পিতা এবং তার আন্ডারে সে হচ্ছে ইউনিক, এটা তো জিন্নাকে পাকিস্তানিরা করেছে। সুতরাং এটা পাকিস্তানি পলিটিক্সেরই ধারাবাহিকতা আমরা মনে করি। সুতরাং পাকিস্তান যে বৈষম্যযুক্ত রাষ্ট্র, আমরা তাদেরকে বিদায় করে দিয়েছি, কিন্তু তার এই পলিটিক্সটা ইনহেরিট করেছে পরবর্তীতে যেই দলই ক্ষমতা এসছে, আমি ঢালা উপরে করবো, তার সেখান থেকে কিন্তু কোয়ালিটেটিভলি এই একটি বড় শিফট হয়েছে। সুতরাং এই সাকসেসটাকে কেউ যদি আন্ডারমাইন করতে চায়, তারা এটাকে কনস্পিরেসি অ্যাঙ্গেল বা লেন্স থেকে তারা দেখছে, কিন্তু এটা কিন্তু আসলে সেরকম না। বাংলাদেশের মানুষজন, আপনি নর্মালি চিন্তা করেন, জুলাই বিপ্লবের আগে, জুলাইয়ের মাঝামাঝির সময়ও কি বাংলাদেশের, আপনি আমার সামনে আছে, আপনি কি চিন্তা করতে পারতেন কখনো যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, কিংবা প্রধানমন্ত্রী সে যেই হোক, আপনি তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় আপনি কথা বলতে পারবেন, তার বিরুদ্ধে আপনি একটি মামলা করতে পারবেন, কিংবা তাকে গিয়ে আপনি বলতে পারবেন যে আপনি এটা ভুল করেছেন। হাসিনাকে আপনি ফ্যাসিবাদ মানে স্বৈরাচারী শব্দটা আপনি প্রকাশ্যে বলতে পারবেন, এটা আপনি চিন্তাই করতে পারেন না। তাহলে একটি রাষ্ট্রে আমরা, এবং কেউ যদি আপনাকে বলতো যে বাংলাদেশ এটা কখন সম্ভব, হয়তো বলতে হতো যে আমরা এটা 50-100 বছরে যদি হয়। দ্যাট মিনস এই পুরো জাতিটা কিন্তু 50 বছর অ্যাডভান্স হয়েছে। কারোর মধ্যে, আমার মধ্যে 100 বছর আমরা এগিয়ে গিয়েছি। কারণ 100 বছর আমরা কোথায় এগিয়ে গিয়েছি? চেতনার জায়গা থেকে, যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আমার স্বাধীনতা আছে, এবং আমি করতে পারবো, করা উচিত। এবং অতীতে যেরকম রিভেঞ্জকে মাথায় রেখে যে রাজনীতিগুলো করা হয়েছে, যে প্রতিশোধের রাজনীতি, যেটা আমরা করবো, সেটা ভবিষ্যতে যারাই আসুক সেই প্রতিশোধের রাজনীতি আমরা আর হইতে দিব না। আমি ইচ্ছা করলেই কাউকে ট্যাগিং করতে পারবো না, এবং যে কোনো জায়গায় এখন যে সবার দেয়াল লিখন করছে, কারণ এগুলি সিম্বল যে তার স্বাধীনতা আছে, সে তার মতো করে তার মতটা দেয়ালে লিখতে পারে, গ্রাফিটি করতে পারে। সুতরাং এটা তো আমরা 50 বছরে আমি আমার নিজের মতটা আমি লিখতে পারবো আমার দেয়ালে, অথবা আমার ফেসবুকের দেয়ালে, কিংবা আরেক রাষ্ট্রের শহরের কোনো দেয়ালে।
এটা তো আমার চিন্তা করি, আমরা তো বলে যে এটা 100 বছরও বাংলাদেশে সম্ভব না। সে জায়গা থেকে তো বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 100 বছর সামাজিক চেতনার জায়গা থেকে এবং রাজনৈতিক চেতনার জায়গা থেকে আমরা এগিয়েছি, সেটা তো হয়েছে। সুতরাং এটাকে আমি যদি এখন কনস্পিরেসি লেন্স থেকে দেখি, তাহলে আমার মনে হয় আমরা বাংলাদেশের ডেভেলপমেন্টটা আমরা আসলে ক্লিনিক্যালি বুঝি, কিন্তু এটাকে আমরা পাই। আমরা